নমস্কার, দ্য স্টোরি রিপাবলিকে আপনাদের সঙ্গে রয়েছি আমি অনিকেত। দ্য স্টোরি রিপাবলিকে আজকের গল্প মানবেন্দ্র পালের লেখা খয়রামারির শ্মশানে। আজ পর্যন্ত অনেক জ্ঞানী গুণী ধনী লোক দেখেছি, দাতা এবং পরোপকারী লোকও কম দেখিনি, কিন্তু ব্রজমামার মতো অমন সাহসী লোক বড় একটা চোখে পড়েনি। এই সাহস জঙ্গলে ঢুকে বাঘের মুখোমুখি হওয়া বা চোর ডাকাতের সঙ্গে লড়াই করা নয়, এ সাহস অন্য ধরনের। আমার বয়স এখন 70 পেরিয়ে গিয়েছে। রীতিমতো শহরে থাকি, ইলেকট্রিক লাইট, পাখা, ফোন, টিভি, আধুনিক শহুরে জীবনের সবকিছু সুবিধাই ভোগ করি। মরে গেলে ইলেকট্রিক চুল্লিতেই নিশ্চিন্তে পুরব এও জানি। কিন্তু জীবনের প্রথম 20 বছর কাটাতে হয়েছিল গ্রামের বাড়িতে। আজ থেকে 50 বছর আগে গ্রামের অবস্থা কিরকম ছিল তা তোমরা কল্পনাও করতে পারবে না। ধুলো ভরা রাস্তা, চারিদিকে বাঁশঝাড়, পুরনো জমিদারের বিশাল বিশাল আমবাগান, কোথাও খাঁখা মাঠ, এখানে ওখানে ডোবা খাল। সূর্য ডোবার আগেই রাস্তা জনশূন্য হয়ে যেত, আর সন্ধে হওয়ার সঙ্গে সঙ্গে চক্রবর্তীদের আমবাগানে সমস্বরের শেয়াল ডেকে উঠত। সে ডাক আজকে তোমরা কেউ শোনোনি। শেয়াল আজ আর চোখেই পড়ে না। শীতকালে গভীর রাতে দূরে ফেউয়ের ডাক শোনা যেত। সে এক অদ্ভুত ডাক, মনে হতো কোনো জন্তুর ভয়ে গলার স্বর বেরোচ্ছে না। তা সত্যি তারা ভয় পেত। বাঘ বেরোলেই পিছনে ফেউ লাগতো। শেয়ালের মতো সেই জন্তুরা বাঘের পিছন পিছন যেত, আর ওই অদ্ভুত ডাক ডেকে সবাইকে যেন সাবধান করে দিত বাঘ বেরিয়েছে। বাঘ তাড়া করলে ফেউ প্রাণের ভয়ে ছুটে পালিয়ে যেত। এই বাঘ মারবার জন্য বাইরে থেকে শিকারি আসতো, কিন্তু সহজে বাঘ মারা যেত না, উল্টে বাঘের কামড়েই মরতে হতো। এছাড়া ছিল চোর ডাকাতের ভয়। ভয়ই ছিল তখন গ্রামের মানুষের সব কাজের বাধা। সন্ধে হলেই ছাগল গরু সামলে যে যার ঘরে খিল দিয়ে থাকতো। এসব ছাড়াও আর একটা ভয় ছিল রাত্রিরে, যখন মরা নিয়ে যেত। আমাদের বাড়ি থেকে শ্মশান অনেক দূর। বাড়ি থেকে যে কাঁচা রাস্তাটা পশ্চিম দিকে বাঁশঝাড় ডুমুরের ঝোপ জঙ্গলের মধ্যে দিয়ে এঁকে বেঁকে বড় রাস্তায় গিয়ে মিশেছে, সেই রাস্তা দিয়ে অন্তত 1 কিলোমিটার পথ হেঁটে গেলে ডান দিকে বাঁক নিতে হয়। এখান থেকেই আর একটা সরু রাস্তা বেরিয়েছে। তার এক পাশে ধান জমি, আর এক পাশে খাল। সেখানে আছে একটা পীরের দরগা, আর তার পাশে বিরাট জোড়া বট গাছ। সার সার ঝুড়ি নেমেছে। দিনের বেলাতেও জায়গাটা অন্ধকার। এখানে এসে কেঁদোরা মরা নামিয়ে কিছুক্ষণ বিশ্রাম করে, তারপর আবার যাত্রা। আরো অন্তত 1/2 কিলোমিটার হাঁটার পর খয়রামারির খাল। এখানেই যত রাজ্যের মরা এনে পোড়ানো হয়। এই মরা দেখলে খুব ভয় করত। গভীর রাত্রে একদিন দূর থেকে যখন শোনা যেত বলো হরি হরি বল, তখন মশারির নিচে শুয়েও কি জানি কেন ভয়ে বুক কেঁপে উঠত। মনে হতো মরা বোধহয় এদিকেই আসছে, কিন্তু তা নয়। সব যাত্রীরা তখন চলেছে অনেক দূরে, জোড়া বট গাছের দিকে। ছোটবেলায় আমরা গ্রামের মধ্যে এই ধরনের নানা ভয়ে জবুথবু হয়ে থাকতাম। তারপর যখন আমার বয়স 17-18 হলো, তখন একদিন ওপাড়ার ব্রজমামা ডেকে পাঠালেন। ব্রজমামার বয়স তখন 30-32। ব্যায়ামপুষ্ট দেহ, চওড়া বুক। সে বুকের মধ্যে ভয় ডর বাসা বাঁধতে পারেনি। কথায় কথায় প্রাণ খোলা হাসি। বানে বন্যায় রোগে মহামারীতে ব্রজমামা হাজির। এই জন্য গ্রামের সকলেই ব্রজমামাকে শুধু ভালোবাসত না, খাতির যত্নও করত। সবাই জানত বিপদে আপদে ব্রজমামা ছুটে আসবেনি। বেশিরভাগ সময় খালি গা, পরনে লুঙ্গি। খুব ইচ্ছে করত ওর সঙ্গে দুটো কথা বলতে, কিন্তু নাগাল পেতাম না, কেননা একদল ডাকাবুকো ছেলে সবসময় ওকে ঘিরে থাকত। সেই ব্রজমামা হঠাৎ একদিন আমায় ডেকে পাঠালেন। আমি কৃতার্থ হলাম। আমি যেতেই ব্রজমামা
আমার কাঁধে হাত রেখে একমুখ হেসে বললেন, তোকে খুঁজছিলাম, দেখি হাতের মাসল। হাত শক্ত করে গুটিয়ে মাসল দেখালাম। উনি টিপে টিপে দেখলেন। খুব যে খুশি হলেন তা মনে হলো না। তবু বললেন, ঠিক আছে, আজ সন্ধ্যের পর আমি খয়রামারির জঙ্গলে থাকব, তুই আসবি, একা আসবি। চমকে উঠলাম। বলেন কি ব্রজমামা, সন্ধেবেলা খয়রামারির শ্মশানে আমি যাব, তাও আবার একা? কিন্তু তার মুখের ওপর না বলার ক্ষমতা কারোর নেই। ব্রজমামা অবশ্য আর দাঁড়ালেন না। তার অনেক কাজ, কয়েকটি ছেলের সঙ্গে তিনি চলে গেলেন। যাওয়ার সময় শুধু একটি কথাই বলে গেলেন, তাহলে সন্ধেবেলায় আবার দেখা হচ্ছে। যাব কি যাব না এসব জিজ্ঞেস করার দরকারও মনে করলেন না। সব শুনে মা তো প্রায় কাঁদো কাঁদো, বাবা গুম হয়ে গেলেন। কিন্তু ব্রজমামার মতো পরোপকারী জনপ্রিয় মানুষের কথা ঠেলা যে যাবে না, এ কথা তারাও বুঝতে পারলেন। সারা দুপুর শুধু ছটফট করেছি। বেলা যতই পড়তে লাগলো ততই বুকের কাঁপুনি শুরু হলো। কেমন মনে হলো আজই আমার জীবনের শেষ দিন। কেননা সন্ধেবেলা একা একা নির্জন ওই বটতলা পীরের দরগা দিয়ে খয়রামারি যাওয়া মানেই অপঘাতে মৃত্যু। কি নেই সেখানে? লোকে দিনের বেলাতেই একা যেতে সাহস করে না, তো সন্ধেবেলা? তখন এক মনে যত ঠাকুর দেবতা আছে সবার কাছে প্রার্থনা করতে লাগলাম, তোমরা যে যেখানে আছো সন্ধ্যের আগে এমন কিছু করো যাতে আমার যাওয়া না হয়। ঝড় হোক, প্রচন্ড বৃষ্টি হোক, ভূমিকম্প হোক, তোমাদের ইচ্ছে কি হয় না ঠাকুর, আমায় বাঁচাও। কিন্তু নির্দয় দেবদেবীরা সেদিন 17 বছরের একটি ছেলের কাতর প্রার্থনায় কান দেননি। অন্য অনেক দিনের মতোই নির্বিঘ্নে বেলা পড়ে এলো। রওনা হতেই হলো। বাঁ হাতে একটা লণ্ঠন আর ডান হাতে লাঠি। মা দুগ্গা দুগ্গা বলে চোখ বুজে ঠাকুর দেবতাদের প্রণাম জানালেন। তারপর হঠাৎ ছুটে এসে আমার কানে কানে বললেন, তেমন কিছু দেখলে রাম নাম করবি, ভুলিস নে যেন। বাড়ি থেকে বেরিয়ে সেই কাঁচা রাস্তা ধরে হাঁটছি। দুপাশে বাঁশঝাড়, ডুমুরের বন, বন তুলসীর ঝোপ। বড় রাস্তায় পড়ে যেন খানিকটা হাঁফ ছাড়লাম। এখনো 1 কিলোমিটার পথ হাঁটতে হবে। মনের জোরে হাঁটতে থাকলাম। এদিকে বেলা পড়ে আসছে, তার আগেই বটতলায় পৌঁছতে হবে। একটা বটগাছে রক্ষে নেই, জোড়া বটগাছ। একসময় সেখানেও পৌঁছে গেলাম। এখন অন্ধকার নেমে এসেছে। বটতলায় একটু বসে লণ্ঠনটা জ্বেলে নিলাম। তারপর আবার হাঁটা। ভর সন্ধেবেলায় খয়রামারির খালের ধারে উঁচু জমিটায় এসে পৌঁছালাম। এই উঁচু জায়গাতেই মরা পোড়ানো হয়। অনেকখানি জায়গা জুড়ে জমিটা। একটা টিনের চালাঘর, সামনে রক। শ্মশান যাত্রীরা মরা নামিয়ে এখানে বিশ্রাম করে। শ্মশানের একদিকে একটা বেল গাছ, ঘুটঘুটে অন্ধকার। খালের ধারে একটা নিভে যাওয়া চিতা থেকে তখনও সরু হয়ে ধোঁয়া বেরোচ্ছে। কিন্তু ব্রজমামা কোথায়? এই নির্জন অন্ধকার শ্মশানে আমি একা, 17 বছরের একটি ছেলে। ডাকলাম, ব্রজমামা। সাড়া নেই। কি ব্যাপার? আমায় আসতে বলে উনি নিজেই এলেন না? কিন্তু ওই ধরনের ফালতু মানুষ তো উনি নন। কি করব দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলাম। একবার ভাবলাম ফিরে যাই, আমি তো এসছিলাম, উনি না এলে কি করতে পারি। তারপর ভাবলাম এদিকটা একটু ঘুরে দেখি। কিন্তু শ্মশান বলে কথা, শুধু ভয় নয়, কেমন গা ঘিন ঘিন করে। এখানে ওখানে ভাঙা কলসি পড়ে রয়েছে, ওপাশে মরা বইবার পরিত্যক্ত বাঁশের চালি, তারই পাশে ছেঁড়া তোশক, বিছানার ময়লা চাদর, তেলচিটে ফাটা বালিশ, সবই মৃতদেহের সঙ্গে এসেছিল, এখন ফেলে দিয়ে গেছে। কিরকম একটা আষ্টে দুর্গন্ধ। নাক টিপে ধরলাম। বাড়ি গিয়ে শ্মশানে যাওয়ার প্রায়শ্চিত্তের জন্য স্নান তো করতেই হবে, হয়তো ভাতও মুখে তুলতে পারবো না, এই আষ্টে গন্ধটা নাকে লেগে থাকবেই। গুটি গুটি এগোচ্ছিলাম ব্রজমামাকে খুঁজতে। লণ্ঠনটার জোরও তেমন নেই, তার উপর মাঝে মাঝে খালের ধার থেকে একটা দমকা হাওয়া উঠছিল, যে হাওয়াটা আমাদের ওদিকে পাওয়া যায় না। এখানকার লোকে বলে, খয়রামারির খাল, দমকা হাওয়া উঠলে পরে করবে নাজেহাল। এ সেই সব্বনেশে দমকা হাওয়া।
আরো মুশকিল হয়েছে, দমকা হাওয়ায় মরা পোড়ানোর ছাইগুলো এদিকেই উড়ে আসছে। ব্রজমামা, আবার সভয়ে ডেকে উঠলাম। কিন্তু কোথায় ব্রজমামা? হঠাৎ শক্ত মতো কি যেন মারিয়ে ফেললাম। লণ্ঠনটা ভালো করে তুলে দেখতে যাব, হঠাৎ পিছন থেকে কে আমার পিঠে হাত রেখে বলে উঠল, ওরে, ওটা ভূতের হাত নয়, মানুষেরই আধপোড়া হাত, ভালো করে পড়ে নি, শেয়ালে মুখে করে এনেছে। চেয়ে দেখলাম ব্রজমামা হাসছেন। যাক, তাহলে ঠিকঠাক আসতে পেরেছিস, ভয় করেনি তো? কি আর বলবো, শুধু মাথা নাড়লাম। কোথায় ছিলেন এতক্ষণ? ব্রজমামা হেসে বললেন, বটতলা থেকেই তোর পিছু পিছু আসছি। শোন, কাল আমাদের সমিতিতে গিয়ে নাম লিখিয়ে আসবি। তোর বাবার সঙ্গে অবশ্য কথা বলে নেব। বুঝলাম সাহসের পরীক্ষা দিয়ে তবেই আমি ওর সমিতির সভ্য হতে পেরেছি। তবে একটা কথা পরে জেনেছি, বাবা কিন্তু সেদিন আমায় একলা ছাড়েননি। দূর থেকে বাবা, ছোটকা আর ভোলা কৈবর্ত লাঠি হাতে পিছু পিছু এসেছিলেন বটতলা পর্যন্ত। ব্রজমামাকে দেখে ওরা সরে যান। ব্রজমামা ভাগ্যি টের পাননি। ব্রজমামার দলে নাম লেখাবার পর আমার প্রথম কাজ হলো মরা পোড়ানো। গ্রামের লোকের অভাব নেই, কিন্তু অভাব ভালো ডাক্তারের। ফলে চিকিৎসার অভাবে লোক মরে বেশি। মরে বেশি, কিন্তু মরা নিয়ে যাওয়ার লোকেরও খুব অভাব। প্রথমত অনাত্মীয়ের মরা, কি রোগে মরেছে তার ঠিক নেই। সেই মরা কাঁধে চাপিয়ে অত দূরে খয়রামারির খালে নিয়ে যাওয়া মোটেই সুখের ব্যাপার নয়। তার উপর শ্মশানের ওই রকম বীভৎস ব্যাপার। জোড়া বটতলা ছাড়া বেলগাছটারও দুর্নাম আছে খুব। লোকে বলে, শ্মশানের বেলগাছে ব্রহ্মদত্তী পা ঝুলিয়ে আছে, গায়ে যেন না লাগে পা, সাবধানে এড়িয়ে চলে যা। যত সাবধানে এড়িয়ে যাও না কেন, যদি কোনো রকমে তাঁর অদৃশ্য পদযুগল তোমার গায়ে লাগে, সঙ্গে সঙ্গে তিনি দুপা দিয়ে তোমার গলাটা সাঁড়াশির মতো আঁকড়ে ওপরে তুলে নেবেন। এইসব কারণে লোকে সহজে মরা নিয়ে যেতে রাজি হয় না, নানা ছলছুতো করে এগিয়ে যায়। তখনই নিজের দলবল নিয়ে এগিয়ে আসেন ব্রজমামা। সেই দলে এখন আমিও একজন। যে ছেলে দূরে শ্মশান যাত্রীদের মুখে বলো হরি হরি বল শুনে ভয়ে কানে আঙুল চাপা দিত, সেই এখন মরা পোড়াতে যাচ্ছে। একমাত্র ভরসা ব্রজমামা পাশে পাশে আছেন। আমাদের গ্রামের এক প্রান্তে কাতি খেপি থাকত। আসল নাম কোনো কালে হয়তো কাত্তায়নী ছিল। তারপর ক্রমে ক্রমে ওই নাম যে কি করে কাতি খেপি হয়ে দাঁড়ালো তা বলতে পারবো না। কুচকুচে কালো, মোটা, ঢেবা ঢেবা চোখ, মাথায় রোঁয়া রোঁয়া চুল, দেখলেই ভয় করে। কাতি খেপি নিজের বলতে কেউ ছিল না, বেজায় বদরাগী। তার কুঁড়ে ঘরের পেছনে একটা পেয়ারা গাছ ছিল। খুব দুঃসাহসী ছেলেরা পেয়ারা পারতে গেলে কাতি খেপি গালিতে ভূত ভাগিয়ে দিত। মর মর বাঁশবুকো, ওলা উঠো হয়ে, কবে খয়রামারি যাবি। আর শুধু গাল দিয়েই কাতি চুপ করতো না। ইট পাটকেল যা হাতের কাছে পেত তাই ছুঁড়ে মারত। একদিন একটা ছেলেকে ইট ছুঁড়ে এমন মেরেছিল যে মাথা ফেটে রক্তারক্তি কাণ্ড। তাই শুনে ব্রজমামার মতো ধীর শান্ত মানুষটিও কাতি খেপিকে তাড়া করে গিয়েছিলেন। আর কাতি খেপি বঁটি ছুঁড়ে এমন মেরেছিল যে ব্রজমামাকে 1 মাস বিছানায় পড়ে থাকতে হয়েছিল। কাতি খেপির আরো গুণ ছিল। সুযোগ পেলেই লোকের বাড়ির ছাগল ছানা মুরগি চুরি করত। একবার একটা ছোট ছেলে হারিয়ে গেল। লোকে বলা বলি করত, কাতি খেপি ওকে চুরি করে কিংবা ভুলিয়ে ভালিয়ে বাইরে বিক্রি করে দিয়েছে। এক কথায় কাতি খেপি ছিল গাঁয়ের আতঙ্ক। শোনা গেল এই কাতি খেপির নাকি কি রোগ হয়েছে। ব্রজমামার যতই রাগ থাক, তবু নিজের গাঁটের পয়সা খরচা করে একজন ডাক্তার পাঠিয়েছিলেন। কিন্তু ডাক্তারকে কাতি এমন বাপান্ত করে গাল দিয়েছিল যে ডাক্তার পালিয়ে আসতে পথ পায়নি। 2 দিন পর বেলা 3টে নাগাদ বাবা এসে বললেন, কাতিটা মরেছে। শুনে সবাই যেন নিশ্চিন্ত হলো। কিন্তু বাবা বললেন, ওকে ঘাটে নিয়ে যাবে কে? কেউ না কেউ ত্রিসীমানায় ঘেঁষছে না। বললাম, তাহলে কি হবে? ঘরের মধ্যেই পচবে? বাবা বললেন, তাই কি কখনো হয়? একটা কিছু ব্যবস্থা হবেই। সেই দিনই সন্ধ্যের মুখে ব্রজমামা ডেকে পাঠালেন। দক্ষিণ পাড়ার একজন বুড়ো মরেছে, নিয়ে যেতে হবে। তার আত্মীয় স্বজন কেউ নেই, তবু রক্ষে কাতি খেপিকে নয়।
এই ভর সন্ধেবেলা মরা বইবার জন্য মা কিছুতেই ছাড়বেন না, কিন্তু যেতে আমাকে হলোই। কেননা সমিতির নিয়ম অনুযায়ী আমাকে 3 সত্যি করতে হয়েছে, যখনই মরা পোড়াবার ডাক আসবে তখনই যেতে হবে। জামা ছেড়ে খালি গায়ে কোমরে গামছা বেঁধে বেরিয়ে পড়লাম। সমিতি থেকে ব্রজমামা আমাদের জনা 6কে নিয়ে বুড়োর বাড়ি। বাঁশ কাটা, চালি বাঁধা, নতুন কাপড় কিনে এনে মরা ঢাকা দেওয়া ইত্যাদি করতে আরো প্রায় 2 ঘন্টা কেটে গেল। তারপর হরিধ্বনি নিয়ে মরা কাঁধে আমরা খয়রামারির পথ ধরলাম। এই প্রথম আমি মরা বইছি। 4 জন কেঁদোর মধ্যে আমি একজন। অন্যদের অভ্যাস আছে, আমার অতটা নেই। বাঁশের চাপে কাঁধ টাটিয়ে যাচ্ছে, তবু পারছি না, না বলার উপায় নেই। মাঝে মাঝে আমি সকলের সঙ্গে চেঁচাচ্ছি, বলো হরি, হরি বল। অন্ধকার হয়ে গেছে। একজনের হাতে লণ্ঠন, কাঁধে মরা তুললেই পায়ের গতি বেড়ে যায়। সবাই যেন ছুটছে। যার হাতে লণ্ঠন সে পিছিয়ে পড়ছে, তারপর সেও ছুটে কাছে আসছে। তার হাতের দোলানিতে লণ্ঠনটা এপাশ ওপাশ দুলছে, ঠিক যেমন চালির ওপর বুড়ো মাথাটা এদিক ওদিক দুলছে। কখন বড় রাস্তায় উঠে এসেছি খেয়াল করিনি। এখনো অনেক পথ। এক সময় ফের ঢালু কাঁচা রাস্তা। রাস্তা বড়ই খারাপ, এবড়ো খেবড়ো, প্রতিটা পদে হোঁচট খাচ্ছি। এর মধ্যে আমাকে সরিয়ে দিয়ে অন্য একজন কাঁধ দিয়েছে। এমনি করে এক একজন পালা করে কাঁধ দিচ্ছে, ফের আমার পালা। ব্রজমামা বললেন, গামছাটা বেড়ির মতো করে কাঁধে দিয়ে নে, লাগবে না। তাই করলাম। হনহন করে ছুটছি। এখানে ওখানে বাঁশঝাড়, তেঁতুল গাছ, গাব গাছ, ওদিকে খাঁখা মাঠ, কোথাও জলাভূমি, ঝোপে ঝাড়ে জোনাকি জ্বলছে, ঝিঁঝি ডাকছে। হঠাৎ একটা ঝোপের মধ্যে থেকে কি একটা জন্তু মুখ বাড়ালো। তার চোখ দুটো জ্বলছে। আমার বুক কেঁপে উঠল। তার পাশেই আর একটা, আর তার পাশে আরো একটা। শুধু তাকাচ্ছে না, দাঁত খিচিয়ে লাফিয়ে পড়ার তাল করছে। আমি আবার ঝোপের ধারেই ছিলাম। ভয়ে চেঁচিয়ে বললাম, ব্রজমামা। ব্রজমামা শান্ত গলায় বললেন, খ্যাপা শেয়াল বোধহয়, ওদিকে তাকাস নে। বলি গলার স্বর তুলে দিয়ে চেঁচিয়ে বললেন, বলো হরি, হরি বল। সঙ্গে সঙ্গে সকলেই হরিধ্বনি করল। আমরা খুব তাড়াতাড়ি সেই ঝোপটা পেরিয়ে এলাম। কিন্তু আমার মন থেকে খটকা গেল না। শেয়াল অনেক দেখেছি, কিন্তু খ্যাপা শেয়াল কখনো দেখিনি। আর বেশ, তাই না হয় হলো, তা বলে একসঙ্গে 3-3টে খ্যাপা শেয়াল একসঙ্গে দাঁত খিচবে। খয়রামারিতে যখন পৌঁছলাম তখন সন্ধে হয়ে গেছে। জনশূন্য শ্মশান ঘাটের একদিকে কাঠের পোস্টে কাচে ঢাকা একটা কেরোসিনের ডিবে জ্বলছে টিমটিম করে। অল্প দূরে একটা চিতা সবে জ্বলতে শুরু করেছে। আমাদের কাঠগুলো এনে এক জায়গায় জড়ো করবেন বলে ব্রজমামা কোদাল দিয়ে চুলো কাটতে লাগলেন। চুলো কাটা হলে ব্রজমামা অন্য চিতাটা দেখতে পেলেন। চিতার দিকে তাকিয়েই বলে উঠলেন, আরে, কাতি পুড়ছে, কিন্তু লোকজন গেল কোথায়? তারপর চিতার চারপাশ দেখে বললেন, চালি নেই, শুধু ফাটা বালিশ, মাদুর একটা বাঁশ। তাহলে বুকে বাঁশ দিয়েই মাদুর মুড়ে মাত্র 2 জনে ঝুলিয়ে এনেছে। খেপির কপাল দেখ, চালিতে শুয়ে শুয়েও আসতে পারল না। তারপর আমাদের কাছে এসে চিতা সাজানোর তদারকি করতে লাগলেন। মৃতদেহ যাতে তাড়াতাড়ি পুড়ে যায় সেটাই সবচেয়ে আগে লক্ষ্য রাখা উচিত। চিতার আগুন যেন মাঝখানে নিভে বা কমে না যায়। এই জন্য চিতা সাজানোটাই কঠিন কাজ, নইলে মৃতদেহ আধপোড়া থেকে যাবে। আমি এসবের কিছুই জানি না। আমার কাজ হলো চিতার কাঠগুলো এগিয়ে দেওয়া। তারপর চিতা তৈরি হলে ব্রজমামা ভালো করে দেখে নিলেন। এবার বুড়োর মৃতদেহটি 2 জনে ধরে খুব যত্ন করে চিতার ওপর শুইয়ে দেওয়া হলো। তার ওপর আবার কাঠ সাজিয়ে দেওয়া, বুকে দুপাশে। অনেক কিছু ধর্মীয় আচার এই সময় করা হয়, কিন্তু এই বুড়োর জন্য কে করবে এসব? কাতি খেপিরও কেউ করেনি। সঙ্গে বুড়োর এক নাবালক দূর সম্পর্কের আত্মীয় এসেছিল। একগুচ্ছ পাটকাঠি জেলে কয়েকবার মৃতদেহটি পরিক্রমা করে সেই বুড়োর মুখে ঠেকিয়ে দিল, আর ব্যাস, মুখাগ্নি হয়ে গেল। এবার ব্রজমামা চিতায় আগুন দিলেন। বলো হরি, হরি বল। আমরা অমনি ব্রজমামার গলায় গলা মিলিয়ে সমস্বরে চেঁচে উঠলাম, বলো হরি, হরি বল। চিতা দাউ দাউ করে জ্বলতে লাগলো।
এবার বেশ কয়েক ঘন্টার মতো নিশ্চিন্ত। আমরা একটু দূরে গিয়ে বসে রইলাম। আগুনের হলকা এখানেও আসছিল, সঙ্গে ধোঁয়া আর চামড়া পোড়ার গন্ধ। শুধু অবিচল ব্রজমামা, একটা বাঁশ হাতে করে আগুনের তাত অগ্রাহ্য করে চিতার দিকে তাকিয়ে মাঝে মাঝে বাঁশ দিয়ে খুঁচিয়ে জ্বলন্ত কাঠগুলো ঠিক করে দিচ্ছিলেন। হঠাৎ আমাদেরই একজন ভয়ে চিৎকার করে উঠল, ওরে বাবারে! তার চিৎকারে আমরা পিছু ফিরে তাকালাম। ব্রজমামাও ছুটে এলেন। উহ, কি ভয়ঙ্কর! দেখলাম জ্বলন্ত চিতার ওপর কাতিখেপি সোজা হয়ে উঠে বসেছে, তার সর্বাঙ্গ পুড়ে বিভৎস হয়ে গেছে। সে দৃশ্য দেখে সবাই প্রাণ ভয়ে ছুটতে শুরু করেছে। আমি কিংকর্তব্য বিমূঢ়, ভয়ে হাত পা কাঁপছে ঠকঠক করে। ব্রজমামা হুঙ্কার ছেড়ে সবাইকে ডাকলেন, কোথায় পালাচ্ছিস ভেতুর দল? এখানে এসে চুপটি করে বস। যদিও একে একে সবাই ফিরে এলো, কিন্তু দাঁড়িয়ে রইল দূরে। শুধু কাতিখেপির চিতার দিকে এগিয়ে গেলেন ব্রজমামা। আমাকে ডাকলেন, এই ভম্বল, এদিকে আয়। ব্রজমামা তো বললেন এদিকে আয়, কিন্তু চিতার ওপর ওই যে মূর্তিখানি সাক্ষাৎ পিশাচের মতো খাড়া হয়ে বসে আছে, তার কাছে যাই কি করে? ঘাড়ের ওপর লাফিয়ে পড়তে কতক্ষণ? তবু যেতে হলো ব্রজমামার আদেশ। ব্রজমামা তাঁর হাতের বাঁশটা দিয়ে জ্বলন্ত কাতিখেপির বুকে গুঁতো দিতেই দেহটা আবার চিতার ওপর পড়ে গেল। কিরে, ভয় পাচ্ছিস? ধুৎ, ওসব যা ভাবছিস তা নয়। চিতা ঠিক মতো না সাজিয়ে কোনো মতে জ্বালিয়ে দিয়ে ওরা পালিয়ে গেছে। আগুনের তাপে মাসলে শিরে টান পড়ায় ওরকম হয়। ওসব কিছু নয়। এসব কিছু তো নয়, কিন্তু আসবার সময় তিনটে শেয়াল যে একসঙ্গে দাঁত খিঁচোচ্ছিল, তাও কি কিছু নয়? তাই যদি না হবে, তাহলে ব্রজমামা সঙ্গে সঙ্গে হরিবোল হরিবোল করে উঠেছিলেন কেন? ব্রজমামা আমাদের বৈজ্ঞানিক জ্ঞানটুকু দিয়ে ক্ষান্ত হলেই পারতেন, কিন্তু তার সবকিছুতেই বাড়াবাড়ি। বললেন, কাতি বেঁচে থাকতে যা করেছে তা করেছে, কিন্তু মরবার পর দেহটা যাতে ঠিকঠাক পড়ে সেটুকু না করলে বেচারা স্বর্গে গিয়েও শান্তি পাবে না। এই বলেই কাতির ওপর থেকে জ্বলন্ত কাঠগুলো নামাতে লাগলেন। বাধ্য হয়ে আমাদেরও হাত লাগাতে হলো। তারপর এতটুকু ইতস্তত না করে চিতা থেকে কাতিখেপির ঝলসানো দেহটা একাই টেনে তুলে এনে মাটিতে শুইয়ে দিলেন। তারপর আমাদের দিকে তাকিয়ে বললেন, অর্ধেক কাঠ নামিয়ে ফেল, দেখিস আগুনে হাত না পড়ে। আমরা সেই রকম করলাম। তারপর ব্রজমামা কোথা থেকে একটা মোটা কাঠ এনে আড়াআড়িভাবে চিতার ওপর রাখলেন। বললেন, মাজার নিচে মোটা কাঠের ঠেকা না দিলে এমনি হয়। এরপর তিনি আবার কাতিখেপির সেই বিভৎস দেহটা বুকের ওপর তুলে নিয়ে মা যেমন করে ঘুমন্ত শিশুকে যত্ন করে বিছানায় শুইয়ে দেয়, তেমনি করে শুইয়ে দিলেন। কোমরটা রইল মোটা কাঠের ওপর। নে, এবার কাঠগুলোর ওপর চাপিয়ে দে। কত সহজেই না ব্রজমামা আদেশ করলেন, কিন্তু সেই সমস্ত জ্বলন্ত কাঠ জ্বলন্ত চিতার ওপর সাজানো যে কি কঠিন, সে অভিজ্ঞতা কোনোদিন ভুলব না। চিতা দাউ দাউ করে জ্বলে উঠল। ব্রজমামা নিশ্চিন্ত মনে বললেন, এবার শান্তিতে পোড় কাতি, শেয়াল কুকুরে আর টানাটানি করবে না। নমস্কার, গল্পটি এখানেই শেষ হলো। ধন্যবাদ।